আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে। স্বাগত জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রিয় প্রতিষ্ঠান মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ পারভেজ তালুকদার, সহকারী শিক্ষক, মিরুখালী স্কুল অ্যান্ড কলেজ, মঠবাড়িয়া, পিরোজপুর। আজকে আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়টি নিয়ে। আমরা এই বিষয়টির উপরে গত সপ্তাহে একটি ক্লাস ইতিমধ্যে করেছি। আমরা গত সপ্তাহে তোমাদের পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের সপ্তম অধ্যায় থেকে একটি পাঠ আলোচনা করেছিলাম। আজকে আমরা পরবর্তী পাঠে চলে যাচ্ছি। আজকের আমরা যে পাঠ এখানে উপস্থাপন করব সে পাঠ হলো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল এবং সেই সাথে গণতন্ত্রের বিকাশে রাজনৈতিক দল। আমরা আজকে দুটি টপিকস নিয়ে আলোচনা করব। প্রথমত হলো বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ। আমি বোর্ডে লিখে দিচ্ছি তোমাদের পাঠ শিরোনাম। বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ। আরেকটি বিষয় আমরা শিখব, সেটা হলো গণতন্ত্রের বিকাশে রাজনৈতিক দল। গণতন্ত্রের বিকাশে রাজনৈতিক দল। আমরা এই দুটি পাঠ আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করব। আমি প্রথমেই তোমাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলসমূহ। এই পাঠটি বাংলাদেশে কি কি রাজনৈতিক দল রয়েছে সেই বিষয়গুলো তোমাদের মাঝে আমি তুলে ধরব। তোমরা জানো যে বাংলাদেশের সাংবিধানিকভাবে স্বীকৃত অনেক রাজনৈতিক দল রয়েছে। এই রাজনৈতিক দলগুলো তোমাদের পাঠ্য বইয়ে অনেক দল নিয়ে আলোচনা করা আছে। তোমরা রাজনৈতিক দল সম্পর্কে অনেক কিছুই জানো, বিভিন্ন রাজনৈতিক দলের নাম জানো, যেমন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জামাত ইসলামী, যেটি বর্তমানে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এগুলো নিয়ে আমি তোমাদের মাঝে আজকের আলোচনা করব। আমি প্রথমেই তুলে ধরতে চাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ এই দলটি সম্পর্কে। বাংলাদেশ আওয়ামী লীগ, তোমরা জানো যে বর্তমান সময় বা বর্তমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যে দলটি রয়েছে সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এই দল সম্পর্কে তোমরা অনেকেই অনেক কিছুই জানো। আমি সেই দলটি সম্পর্কে আজকে তোমাদের মাঝে অল্প কিছু তথ্য দিতে চাচ্ছি তোমাদের পাঠ্য বইয়ের আলোকে। তোমরা জানো যে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল 1949 সালের 23শে জুন। 1949 সালের 23শে জুন। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সেটা হলো 1949 সালে যখন এই দলটি প্রথম প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগ নামে প্রতিষ্ঠিত হয়নি। তখন এই দলটির নাম ছিল মুসলিম লীগ। 1949 সালে এই দলটির নাম ছিল মুসলিম লীগ। পরবর্তীতে এই দলটিতে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, জনসমর্থন আরো বেশি বাড়ানোর জন্য 1955 সালে কি হলো, দলটি থেকে এই মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী শব্দটি এর সাথে জুড়ে দেওয়া হলো। তখন এটার নাম হলো কি, আওয়ামী লীগ। এ হলো মূলত বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠার মূল ইতিহাস, কিভাবে মুসলিম লীগ থেকে বাংলাদেশ আওয়ামী লীগে রূপান্তরিত হলো। এই দলটি প্রতিষ্ঠালগ্ন থেকেই এদের কিছু নির্ধারিত উদ্দেশ্য ছিল, অর্থাৎ কিছু মূলনীতি ছিল। এদের মূলনীতিগুলো হলো বাঙালি জাতীয়তাবাদ। এখানে কয়েকটি মূলনীতি আমি তোমাদের মাঝে উল্লেখ করতে যাচ্ছি। প্রথম হলো বাঙালি জাতীয়তাবাদ।
আরেকটি মূলনীতি রয়েছে, সেটা হলো গণতন্ত্র। বাঙালি জাতীয়তাবাদ বলতে যেটাকে বোঝানো হচ্ছে আমি একটু বলি, সেটা হলো যে এই দলটি মূলত বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে পরিচালিত হবে। আরেকটি হলো দলটি হবে অবশ্যই গণতান্ত্রিক, গণতন্ত্র প্রতিষ্ঠাই হবে এদের মূল লক্ষ্য। আরেকটি মূলনীতি এদের রয়েছে 3 নম্বর, সেটা হলো ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা, যেটা আমি তোমাদেরকে গত ক্লাসে আলাপ করেছিলাম যে আসলে ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝায়, আমি আবারও বলছি। অর্থাৎ কোনো ধর্মের পক্ষ অবলম্বন না করা, সব ধর্মই তাদের কাছে সমান থাকবে, এটাই হলো ধর্ম নিরপেক্ষতা। আরেকটি বিষয় হলো, অর্থাৎ আরেকটি মূলনীতি হলো শোষণমুক্ত সমাজ গঠন। শোষণমুক্ত সমাজ, এই 4টি মূলনীতি নিয়ে মূলত বাংলাদেশ আওয়ামী লীগ পরিচালিত হয়ে আসতেছে এবং প্রতিষ্ঠা লগ্ন থেকেই তাদের এই 4টি মূলনীতির উপরেই তারা কাজ করতেছিল। আমরা তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে কি জানলাম, যে দলটি 1949 সালে প্রথম প্রতিষ্ঠিত হয় আওয়ামী মুসলিম লীগ নামে। এখানে একটু ভুল রয়েছে, আমি লিখে দিচ্ছি আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে কি হলো, এখান থেকে 1949 সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে শুধুমাত্র আওয়ামী লীগ শব্দটি রাখা হয় এই দলটির গ্রহণযোগ্যতা আরো বাড়ানোর জন্য। আর দলটি 4টা মূলনীতির উপরে প্রতিষ্ঠিত, সেটা হলো একটা হলো বাঙালি জাতীয়তাবাদ, 2 নম্বরে গণতন্ত্র, 3 নম্বরে ধর্মনিরপেক্ষতা, 4 নম্বরে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা। এই 4টি মূলনীতির উপরে এই দলটি প্রতিষ্ঠিত। আমরা চলে যাব আমাদের পরবর্তী আরেকটি দল নিয়ে আলোচনা করার জন্য। আমাদের পরবর্তী যে দলটা নিয়ে আমরা এখানে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। কি নাম? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সংক্ষেপে বিএনপি। এই দলটি সম্পর্কে তোমরা অনেকেই জানো, বা এই দলটির নাম তোমরা হয়তো বা শুনে থাকবে, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামে একটি দল বাংলাদেশে রয়েছে। এই দলটি সম্পর্কে আমি এখন তোমাদের মাঝে কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করতেছি। প্রথমে আমি বলে নিচ্ছি, দলটি প্রতিষ্ঠিত হয়েছিল মূলত 1978 সালের 1 সেপ্টেম্বর। প্রতিষ্ঠিত হয়েছিল 1978 সালের 1 সেপ্টেম্বর। সালে 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটি প্রতিষ্ঠিত হয়। আর এই দলটি প্রতিষ্ঠিত ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। এই দলটিও কয়েকটি মূলনীতির উপরে প্রতিষ্ঠিত, অর্থাৎ কি কি মূলনীতি নিয়ে এই দলটি কাজ করে আমি সেটি তোমাদেরকে বলতেছি। এই দলটি যে মূলনীতিগুলো নিয়ে কাজ করতে শুরু থেকেই কাজ করে আসতেছে সেটি হলো ইসলামী মূল্যবোধে বিশ্বাস। আমি পয়েন্ট আকারে তোমাদেরকে লিখে দিচ্ছি। ইসলামী মূল্যবোধে বিশ্বাস, অর্থাৎ এই দলটি মূলত ইসলাম ধর্মের উপরে নির্ভরশীল অনেকটা, অর্থাৎ ইসলামী মূল্যবোধে এই দলটি বিশ্বাস করবে। আর 2 নম্বরে যে বিষয়টি, যে মূলনীতিটি রয়েছে সেটা হলো বাংলাদেশী জাতীয়তাবাদ। বাংলাদেশী জাতীয়তাবাদ। দেখো এখানে একটি বিষয় একটু খেয়াল করার চেষ্টা করো, যে বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে বলেছিল বাঙালি জাতীয়তাবাদ, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলতেছে কি বাংলাদেশী জাতীয়তাবাদ। ডিফারেন্স কোথায় দেখো, একটা হলো বাঙালি আর একটা হলো বাংলাদেশী। অর্থাৎ যারা বাঙালি তারা হবে শুধুমাত্র এটার আওতায়, আর যারা বাংলাদেশী তারা হবে এই জাতীয়তাবাদীর আওতায়। জাতীয়তাবাদ মূলত 2টা ভাবে এখানে ধারণা ব্যক্ত করা হচ্ছে। একটা হলো যারা বাঙালি, যারা বাংলা ভাষার অন্তর্ভুক্ত তাদেরকে নিয়ে একটা জাতীয়তাবাদ গঠিত হচ্ছে, আর যারা বাংলাদেশের অধিবাসী তাদেরকে নিয়ে আরেকটা জাতীয়তাবাদ গঠিত হচ্ছে। আমাদের পরবর্তী যে মূলনীতিটি সেটি হলো কি গণতন্ত্র। দেখো এটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগেও ছিল গণতন্ত্র। সর্বোপরি আরেকটি বিষয় রয়েছে 4 নম্বর, সেটি হলো মুক্ত বাজার অর্থনীতি। মুক্ত বাজার
অর্থনীতি। এই চারটি মূলনীতি নিয়ে কিন্তু মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি তারা কাজ করে। তাহলে আমরা এখান থেকে যে বিষয়গুলো পেলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠিত হলো কত সালে? 1978 সালের 1 সেপ্টেম্বর। এই দলটির প্রতিষ্ঠাতা ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। চারটি মূলনীতির উপরে এটি কাজ করে, সেটা হলো ইসলামী মূল্যবোধে বিশ্বাস, বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং মুক্তবাজার অর্থনীতি। এই চারটি মূলনীতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করে থাকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আরো একটি রাজনৈতিক দল নিয়ে আলোচনা করার জন্য। আর আমাদের পরবর্তী যে দলটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো জাতীয় পার্টি। এটিও কিন্তু একটি পরিচিত নাম। এই দলটির নামও তোমরা হয়তোবা শুনে থাকবে। যে দলটি সম্পর্কে, দলটি কিন্তু একসময় খুব জনপ্রিয় ছিল বা এখনো জনপ্রিয় আছে, একসময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বাংলাদেশ এই জাতীয় পার্টি। আমি বলে নিচ্ছি এই জাতীয় পার্টি সম্পর্কে কিছু কথা। যাতে এই দলটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল 1986 সালে 1 জানুয়ারি। 1986 সালে 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয় পার্টি। আর এই দলটির প্রতিষ্ঠাতা ছিলেন জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। হুসাইন মোহাম্মদ এরশাদ এ হলো প্রতিষ্ঠাতা। এই দলটিও কয়েকটি মূলনীতির উপরে কাজ করে। সেটা হলো, প্রথম যে মূলনীতিটি সেটি হলো স্বাধীনতা ও সার্বভৌমত্ব, অর্থাৎ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কাজ করবে এই দলটি। প্রথম মূলনীতি হলো স্বাধীনতা ও সার্বভৌমত্ব। পরবর্তী যেটা রয়েছে সেটা হলো ইসলামী আদর্শ ও সকল ধর্মের স্বাধীনতা। 2 নম্বরে যেটা রয়েছে সেটা হলো ইসলামী আদর্শ ও সকল ধর্মের স্বাধীনতা। 3 নম্বরে আরো একটি আদর্শ রয়েছে, সেটা হলো বাংলাদেশী জাতীয়তাবাদ, যেটার সাথে দেখো এখানে কিন্তু বিএনপির যে 3টি মূলনীতি ছিল সেই মূলনীতির সাথে এখানে মিলে যাচ্ছে। যে বিএনপিও এখানে বলেছিল যে বাংলাদেশী জাতীয়তাবাদ। আরেকটি পয়েন্ট রয়েছে এখানে, অর্থাৎ জাতীয় পার্টির আরেকটি মূলনীতি রয়েছে, সেটা হলো গণতন্ত্র ও সামাজিক প্রগতি। গণতন্ত্র ও সামাজিক প্রগতি। এই যে মূলনীতিগুলো আমি লিখে দিলাম, এ হলো বাংলাদেশ জাতীয় পার্টির যে মূলনীতি, সেই মূলনীতিগুলো এখানে তুলে ধরা হলো। তাহলে আমরা এখান থেকে যে বিষয়গুলো পেলাম সেটা হলো যে এই দলটি প্রতিষ্ঠিত হলো কত সালে? 1986 সালের 1 জানুয়ারি। আর এই দলটি প্রতিষ্ঠিত হলো হুসাইন মোহাম্মদ এরশাদ। 4টি মূলনীতির উপরে এটি প্রতিষ্ঠিত। 1 নম্বরে স্বাধীনতা ও সার্বভৌমত্ব। 2 নম্বরে যে পয়েন্টটি রয়েছে সেটা হলো ইসলামী আদর্শ ও সকল ধর্মের স্বাধীনতা। 3 নম্বর হলো বাংলাদেশী জাতীয়তাবাদ। 4 নম্বর হলো গণতন্ত্র ও সামাজিক প্রগতি। এই 4টি মূলনীতির উপরে মূলত এই দলটি পরিচালিত হচ্ছে। আমরা আমাদের পরবর্তী আরেকটি রাজনৈতিক দল নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। আমাদের পরবর্তী যে রাজনৈতিক দলটি নিয়ে তোমাদের মাঝে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাতে ইসলামী। এটিও কিন্তু একটি পরিচিত রাজনৈতিক দলের নাম, যে নামটি তোমরা হয়তো বা শুনে থাকবে বিভিন্ন লোকের মুখে বা কোথাও হয়তো বা শুনে থাকবে। যদিও এই রাজনৈতিক দলটি বর্তমানে সরকার কিন্তু এটি নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। তো তারপরে যেহেতু তোমাদের পাঠ্য বই রয়েছে সেহেতু তোমাদেরকে বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করতেছি। এই বাংলাদেশ জামাত ইসলামী যে দলটি, এই দলটি কিন্তু প্রথম দিকে বাংলাদেশ জামাত ইসলামী নামে ছিল না। এই দলটি 1941 সালে দলটির প্রথম নাম ছিল কি? জামাত ইসলামী হিন্দ। জামাতে ইসলামী
হিন্দ। পরবর্তীতে কি হলো, এই দলটির নাম হলো কি, যখন পাকিস্তান সৃষ্টি হলো তখন এটার নাম হলো কি জামাত ইসলামী পাকিস্তান। জামাতে ইসলামী পাকিস্তান। এরপরে 1979 সালে যখন দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার অনেক বছর পরে, অর্থাৎ আমাদের দেশ স্বাধীন হলো 1971 সালে, আর দলটির নাম পরিবর্তিত হলো 1979 সালে। তখন এই দলটির নাম পরিবর্তন হয়ে হলো কি বাংলাদেশ, সরাসরি বাংলাদেশ জামাত ইসলাম ছিল না, প্রথম দিকে ছিল জামাতে ইসলামী বাংলাদেশ। জামাত ইসলামী বাংলাদেশ। পরবর্তীতে এই বাংলাদেশ শব্দটা প্রথম দিকে এনে এর নাম দেওয়া হলো কি বাংলাদেশ জামাতে ইসলামী। জামাতে ইসলামী। তাহলে দেখো এই দলটির নাম কিন্তু সেই 1941 সাল থেকে পরিবর্তিত হয়ে আজকের এই পর্যায়ে আসলো। প্রথম ছিল জামাত ইসলামী হিন্দ, এরপরে ছিল জামাত ইসলামী পাকিস্তান, এরপরে ছিল জামাত ইসলামী বাংলাদেশ, পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলামী নামে এটি আত্মপ্রকাশ হলো। আর এই দলটি প্রতিষ্ঠিত হলো মাওলানা আবুল আলা মওদুদী। এ হলো এই দলের প্রতিষ্ঠাতা। তাহলে আমরা এখান থেকে যে বিষয়গুলো পেলাম সেটা হলো যে দলটি কত সালে প্রতিষ্ঠিত হলো এবং ধাপে ধাপে কিভাবে জামাত ইসলামী হলো, জামাত ইসলামী হিন্দ থেকে বাংলাদেশ জামাত ইসলামী হলো, এবং এই দলটির প্রতিষ্ঠাতাকে সে হলো মাওলানা আবুল আলা মওদুদী, সেটা আমরা পেলাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আরেকটি রাজনৈতিক দল নিয়ে আলোচনা করার জন্য। আমাদের পরবর্তী দল যে দলটি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ। জাতীয় সমাজতান্ত্রিক দল, সংক্ষেপে জাসদ। এই দলটি মূলত একটি সারা বিশ্বব্যাপী একটি দল। এই দলটির প্রতিষ্ঠাতা ছিল মূলত কমরেড মনি সিং। কমরেড মনি সিং। এই কমরেড মনি সিং হলো মূলত বাংলাদেশে এই দলটি তিনি প্রথম চালু করেছিলেন। এই জন্য তাকে দুঃখিত, আমি ভুল বলতেছিলাম, কমরেড মনি সিং নয়, এটি হলো আমি পরবর্তীতে বলতেছি। জাতীয় সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয় 1972 সালের 31শে অক্টোবর। 1972 সালের 31শে অক্টোবর। অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পরেই এই দলটি প্রতিষ্ঠিত হয়। এদের মূল আদর্শ ছিল সমাজতান্ত্রিক, অর্থাৎ সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই ছিল এদের মূল আদর্শ। তোমাদের পাঠ্য বইয়ে এতটুকু তথ্য হয়তো দেওয়া আছে যে দলটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর আদর্শ কি ছিল। আরো বেশি থাকলে তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিবে যে কি কি তথ্য তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে। আমি পরবর্তী আরেকটি রাজনৈতিক দল নিয়ে তোমাদেরকে দিতে যাচ্ছি, সেটা হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দেখো এই রাজনৈতিক দলটি কিন্তু একটি সারা বিশ্বব্যাপী একটা রাজনৈতিক দল। এটি শুধুমাত্র বাংলাদেশে রয়েছে তা নয়, যে কারণ দেখো আমরা এতক্ষণ যে দলগুলোর নাম পেয়েছি, যেমন বাংলাদেশ আওয়ামী লীগ, এখানে কিন্তু বাংলাদেশ না বাংলাদেশের, অর্থাৎ তার মানে বোঝাচ্ছে কি এই দলটির আরো বিভিন্ন শাখা দেশের বাইরে বিভিন্ন প্রান্তে হয়তোবা রয়েছে, সেই কারণে এটাকে বলা হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। আর এই দলটি বাংলাদেশে প্রথম শুরু করেছিলেন কমরেড মনি সিং, যেটি আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম। কমরেড মনি সিং। আমরা এই দলটি সম্পর্কে এতটুকু তথ্যই তোমাদেরকে দিচ্ছি। আমরা আরেকটি দল নিয়ে তোমাদেরকে বলতে চাচ্ছি, সেটা হলো কি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বাংলাদেশের
ওয়ার্কার্স পার্টি। এই দলটি বাংলাদেশে যখন শুরু হয়, অর্থাৎ এই দলটি বাংলাদেশে শুরু হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে। দলটি 1980 সালে আমাদের বাংলাদেশে এই দলটির চর্চা শুরু হয়, এবং এই দলটির চর্চা শুরু হওয়ার মূল যে ভিত্তিটা বা মূল যে শুরুটা সেটা হলো যে একটু আগে আমি যে দলটির কথা বলেছিলাম যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। এই কমিউনিস্ট পার্টি যখন কি বলে চীনারা যখন এটাকে নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে গেছিল, তখন সেই দ্বিধাবিভক্তের একটি অংশ যখন মিলিত হয় তখন তারা এই একটি নতুন দল প্রতিষ্ঠা করে এবং সেই দলটির নাম দেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। তো এই হলো তোমাদের পাঠ্য বইয়ের আলোকে বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ নিয়ে মোটামুটি আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় আশা করি তোমরা কমেন্টসে লিখতে পারো বা কমেন্টসে জানাবে বা যে কোনো মাধ্যমে আমাকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আমার পরবর্তী আরও একটি পাঠ তোমাদের এখানে রয়েছে, সেই পাঠটি তোমাদেরকে উপস্থাপন করার জন্য চেষ্টা করতেছি। আমাদের পরবর্তী পাঠ ছিল গণতন্ত্রের বিকাশে রাজনৈতিক দল। গণতন্ত্রের বিকাশে রাজনৈতিক দল, অর্থাৎ গণতন্ত্র চর্চায় রাজনৈতিক দল কোনো ভূমিকা রাখে কি না। হ্যাঁ, এটা একদম সহজ উত্তর যে গণতন্ত্র চর্চা বা গণতন্ত্রের বিকাশে রাজনৈতিক দল কিন্তু অনেক বড় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন মনে করো রাজনৈতিক দলের ভিতরে যে বিভিন্ন ধরনের লোক রয়েছে, এই লোকজনকে তারা বিভিন্ন মতামতের লোকজন একটা জায়গায় সংগঠিত করে এবং তাদের ভিতরে কি হচ্ছে, একটা রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হচ্ছে। এবং তাদের আরেকটি বিষয় রয়েছে যে গণতন্ত্রের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, দলগুলো বিভিন্ন নেতা রয়েছে, বিভিন্ন সদস্য রয়েছে, এই সদস্যদের ভিতরে বিভিন্ন ধরনের আচরণ রয়েছে। এই আচরণগুলো যখন একটা জায়গায় চলে আসে তখন তাদের ভিতরে এক ধরনের গণতান্ত্রিক আদর্শ তৈরি হয়। তাছাড়া যখন নেতা নির্বাচন করা হয় গণতান্ত্রিক পদ্ধতিতে, যখন কোনো রাজনৈতিক দলে নেতা নির্বাচন করা হয় তখন ভোটের মাধ্যমে বা কারো মতামতের মাধ্যমে কিন্তু এই নেতা নির্বাচন করা হয়। সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে গণতান্ত্রিক আদর্শ তাদের ভিতরে চর্চা হচ্ছে। আরেকটি বিষয় এখানে রয়েছে, সেটা হলো যে জনস্বার্থ বিরোধী আন্দোলন। যেমন মনে করো 1990 সালের, তোমরা হয়তো বা জানো কিনা জানি যে 1990 সালে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন সম্পর্কে তোমরা অনেকে জানো। 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই স্বৈরাচার বিরোধী আন্দোলন বাংলাদেশে সম্ভব হয়েছিল শুধুমাত্র রাজনৈতিক দল বাংলাদেশে ছিল বিধায়। বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল ছিল বিধায় একটা দল মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি এবং জনগণের উপর নিষ্পেষণ চালাতে পারেনি। একটা পর্যায়ে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। এই হলো মূলত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বা গণতন্ত্র বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা। আরেকটি বিষয় রয়েছে, সেটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। অনেক সময় দেখা যায় যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তারা নির্বাচন সুষ্ঠুভাবে দিতে চায় না বা নির্বাচন নিয়ে নানান ধরনের টাল বাহানা করে থাকে। এইগুলো থেকে ফিরে আসার জন্য বা এগুলো প্রতিহত করার জন্য রাজনৈতিক দলের অনেক বড় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা বিভিন্ন রকমের আন্দোলন সংগ্রাম করে থাকে, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ মিটিং মিছিল করে থাকে, লোকজনকে বুঝিয়ে থাকে যে নির্বাচনটা এরকমের হলে সুবিধা হবে বা সরকারকে তারা চাপ প্রয়োগ করতে পারে। বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার কারণে একটা পর্যায়ে গিয়ে কি হয় যে সরকার ওই অবৈধ পথ থেকে ফিরে এসে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন উঠানোর জন্য বদ্ধপরিকর হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে গণতন্ত্রের বিকাশে রাজনৈতিক দলের কি কি ভূমিকা রয়েছে। আমরা অনেকগুলো পয়েন্ট তোমাদেরকে বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের আজকের এই পাঠের প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তোমাদেরকে একটি বাড়ির কাজ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপরে একটা পোস্টার তৈরি করতে হবে তোমাদেরকে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপর একটি পোস্টার ডিজাইন করো। অর্থাৎ আমি এতক্ষণ যে বিষয়গুলো পড়ালাম তোমাদেরকে, যে বাংলাদেশের
কোন কোন রাজনৈতিক দল রয়েছে, কোন রাজনৈতিক দলটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠাতা কে, কোনটার কি মূলনীতি ছিল এবং এর প্রতিষ্ঠার ছোট ছোট ইতিহাস রয়েছে বা প্রেক্ষাপট রয়েছে, এই বিষয়গুলো সুন্দর করে ডিজাইন করে তোমরা একটা বড় পোস্টারে আশা করি সাজিয়ে রাখবে। এবং এটা যখন তোমাদের স্কুল যখন খুলবে, স্কুল খুললে তোমাদের বিষয় শিক্ষককে অবশ্যই দেখাবে। আশা করি তোমরা আমাদের পাঠ বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই বলতে পারো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকের এই নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে এই আজকের যে পাঠ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, এই পাঠ আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং অগ্রিম ঈদ মোবারক দিয়ে আজকের এই ক্লাস শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।